হচ্ছে এজিটি লাইভ 24/7 ये है एजिटी लाइव 24/7 This is AGT Live 24/7 উপজাতি জনজাতিভুক্ত বারিকার তেলিয়ামুড়া পুরনো এয়ারপোর্ট যেখানে ছিল তার পাশ দিয়ে যেতে হয় সেই পুলিশ অফিসারটির নেতৃত্বে কিছু সংখ্যক পুলিশ কর্মীকে সাথে নিয়ে তাদের কাছে আগাম খবর ছিল কয়েকটা গাড়িতে করে এই বক্সনগরের উপর দিয়ে সীমান্ত পার করবার জন্য এই নেশার সামগ্রী দিয়ে যাওয়ার চেষ্টা গ্রহণ করা হবে। কাজে তাদেরকে ধরবার জন্য সেই পুলিশ অফিসার বন্ধুটির নেতৃত্বে যখন বাধা দেওয়ার চেষ্টা করল তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল এবং তথ্য থেকে যেটা পাওয়া গেল বিজেপি দলের নেত্রী তার নিকটাত্মীয় সে বক্সনগর এলাকা শুধু না বক্সনগর থেকে শুরু করে বিলোনিয়ার সীমানা পর্যন্ত এই সোনামুড়া মহকুমার যে সীমান্ত এলাকা গোটা এলাকাকে হাতের মুঠিতে নিয়ে এই ধরনের সামগ্রী ব্যবসা বাণিজ্য আদান প্রদান বাধা বন্ধনহীন ভাবে সে করে যাওয়ার চেষ্টা করছে এবং তাদেরই গাড়ি চাপা পড়ে উদ্দেশ্যমূলক ভাবে সেই অফিসারকে খুন করা হয়। আমরা খবর পাওয়ার পর অল্প কয়েকদিনের ব্যবধানে সেই পুলিশ অফিসার বন্ধুটির বাড়িতে আমরা যাই, কথাবার্তা বলে যখন আমরা জানবার চেষ্টা করি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এসেছিলেন কি, অন্য কোনো মন্ত্রী এসেছিলেন কি, শাসক দলের কোনো বিধায়ক এসেছিলেন কি, তাদের দলের কোনো নেতা এসেছিলেন কি, সেই বাড়ির মহিলারা বলছেন এদের তরফ থেকে কেউ আসেনি। যে কয়েকজন খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, গণমুক্তি পরিষদের লোক, এই এলাকা তাদের বসতি, এর বাইরে তেলিয়ামুড়া শহর থেকেও তুষিনগঞ্জ বাজার থেকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকরাই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে। আমরা আজ অব্দি জানলাম না এই যে খুনটা হল, এবং এটাই একমাত্র খুন না, পরবর্তী পর্যায়ে এই সীমানা এলাকায় অনুরূপ ভাবে আর একটা আক্রমণ সংগঠিত করে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে, সেটাও এই নেশার সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টাই হচ্ছে পুলিশ কর্মীদের অপরাধ। তাতেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। কি করা হবে? অপরাধীদের মাথার উপর শাসক দলের বিধায়ক আছেন, এমপি আছেন, কেন্দ্রের মন্ত্রী আছেন, সরকারের লোকরা প্রকাশ্যে এদের বিরুদ্ধে কথা বলে না, পুলিশকে নির্দেশ দেয় না ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি এই কথাটা উল্লেখ করলাম মনে করার কারণ নেই যে আমরা 7.5 বছর পর এই বিষয় নিয়ে প্রথম কথা বলবার জন্য এখানে সমবেত হয়েছে। বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সোচ্চার ছিল। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশের যে কর্তা ব্যক্তি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। সুনির্দিষ্ট তথ্য সামনে তুলে ধরে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের হাতে যারা খুন হলেন পুলিশ কর্মী, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার যাতে পরিবারটাকে রক্ষা করার চেষ্টা করে। একজন মন্ত্রী
তিনি প্রকাশ্যে প্রচার মাধ্যমে নিজে দাবি করছেন এভাবে তিনি টাকা পেতে অভ্যস্ত, এভাবেই পাচ্ছেন। তারপরে আপনারা কেউ দেখেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? বিজেপি দল তার নেতৃত্বে এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? কোনো মন্তব্য করেননি তো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সব বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল অবিজেপি তারা এই সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন। এই সমস্ত দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে একজন মন্ত্রী যখন পাবলিকলি স্বীকার করছেন, তারপরেও তাকে যদি মন্ত্রিসভা থেকে সরানো না যায়, তাহলে এই সরকারের কাছে আপনার চাইবেন আর কি থাকতে পারে। কাজে সাধারণ যে দুর্নীতি, তার পাশাপাশি একজন মন্ত্রীর স্বীকৃত যে বক্তব্য, তিনি সরাসরিভাবে দুর্নীতির সাথে যুক্ত, তাই একে আলাদা করে দিয়ে এই 3 দফা দাবির সাথে যুক্ত করে আজকে আমাদের এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে। কাজেই আমি কথাগুলি বললাম এই কারণে, কারণ মনে হতে পারে যে হঠাৎ করে 7.5 বছর পর সম্ভবত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই বিষয়ে প্রথম কথা বলছেন। মোটেই ঘটনা তা না, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তাই সরকারে আসার পর থেকে 18 মাস 6 ব্যবধানে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সোচ্চার, সক্রিয়, বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে সর্বত্র। কিন্তু যে কথা বলবো, যদি মনে করেন এই 3টা বিষয়ের উপরেই আন্দোলন চলবে, তাহলে কাজ, রোজগার, কেনবার ক্ষমতা, খাবারের ব্যবস্থা, অর্থাহার অনাহার বন্ধ, সন্তান বিক্রি বন্ধ, অনাহার মৃত্যু বন্ধ, এগুলো স্থগিত করে দেব, মোটেই ঘটনা। এই আন্দোলন চলবে। এই দাবি থেকে আজকের এই 3 দফা দাবি আজকের জন্য আমরা আলাদা করে নিয়ে করছি দৃষ্টি নিবদ্ধ করার জন্য, কিন্তু এই দুটো বিষয় নিয়ে লড়াই আমাদের চলবে। ঘরে ঘরে চাকরি দেবেন, 50,000 শূন্যপদ প্রথম বছরই পূর্ণ করবেন। আর কোন শূন্যপদ সৃষ্টি হলো, যে বছর শূন্যপদ তৈরি হবে সেই বছরই সেই পদ পূরণ করবেন। এই সরকারের প্রতিশ্রুতি। আজ থেকে মাস 2 আগে মুখ্যমন্ত্রীর মুক্তধারায় ইঞ্জিনিয়ারদের 130-35 জন তাদের নিয়োগপত্র দিতে গিয়ে তিনিই বলেছেন মুখ বাজিয়ে 19,000 কয়েকশো লোকের তারা সরকার আসার পর পর্যন্ত চাকরি দিয়েছে। তাহলে 7.5 বছরে 19,000 লোকের চাকরি, তো 50,000 শূন্যপদ পূরণ হলো না। তো তথ্য সংগ্রহ করে আমরা যেটা দেখলাম, 2018-তে নির্বাচনের পর বিজেপি যখন সরকারে আছে, তখন ত্রিপুরার শিক্ষক কর্মচারীর সংখ্যা 1,62,000 থেকে 65,000। পেনশন হোল্ডারদের কথা বলছি না, এখন সেই সংখ্যা 1,15,000 থেকে 20,000-এর মধ্যে এসে দাঁড়িয়েছে। কর্মচারীর সংখ্যা বাড়লো না কমলো? শূন্যপদের সংখ্যা বাড়লো না কমলো? ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, তার কি হলো? মুখ্যমন্ত্রী কিছু বলছেন না তো। এবং এই আন্দোলন করতে গিয়ে অবক্ষয়ের যে প্রতিফলন, যাকে ভিত্তি করে 3টা বিষয়কে বিশেষ করে চিহ্নিত করে আমরা এই কর্মসূচিগুলি নিলাম, এগুলোর জন্য আবার
কয়েক মাস পরে এরকম কর্মসূচি আমরা নেব, এই ধারণা নিয়ে কিন্তু আজকে ফিরে গেলে চলবে না। বেঁচে পড়তে থাকার জন্য জরুরি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কাজ, আয় উপার্জন, এই দাবির আন্দোলনের সাথে এই যে ব্যভিচারী বিষয়গুলো চলছে, এই বিষয়গুলিকে যুক্ত করে আমাদের যে অবস্থান সেটাও কিন্তু মানুষের সামনে উপস্থিত করে জনগণের মধ্যে একটা ব্যাপক ঐক্য আমাদের গড়ে নিতে হবে। এবং আমাদের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে শৃঙ্খলা বজায় রেখে আমরা সংগঠিত করে চলেছি। যে কারণে শুরুতে আজকে যেটা দিয়ে আমি আমার কথা শুরু করেছিলাম, আপনাদের চোখের সামনে তাদের যে অভিযোগ এই সমস্যা হতে পারে, কোনো সমস্যা যে আমরা করিনি, এটা আপনারাই চাক্ষুষ করে গেলেন। যারা আমার কথা শুনছেন তারাও কিন্তু চাক্ষুষ করতে পারছেন। এটাই আমাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমরা চাইব এই আন্দোলন শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, শুধু বামফ্রন্ট না, অন্যান্য গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে শক্তিগুলো ত্রিপুরায় আছে, বড় ছোট সব মিলিয়ে আমরা যদি পারি একসাথে আন্দোলন হবে। তারা যদি আমাদের সঙ্গে আসতে রাজি না হন, তারা তাদের মঞ্চ থেকে আন্দোলন করবেন, কিন্তু মাথায় নামতে হবে। পিঠ দেয়ালে থেকে গেছে, পেছনে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এই যে অরাজকতা চলছে, ব্যভিচার চলছে, অনাথ সৃষ্টি চলছে, মানুষের জীবনের খাওয়া পড়া বাঁচার যে সমস্যা তীব্র থেকে তীব্র হচ্ছে, ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে, সরকারের কোনো হুঁশ নেই। তারা কার্নিভাল নিয়ে ব্যস্ত, ফুর্তি করে বেড়াচ্ছেন নির্লজ্জের মতো। আগরতলায় দুর্গাপূজা দেখবার জন্য মানুষ আসেননি। বড় দোকানের সামনে ছোট দোকানিরা বড় দোকান থেকে ধার নিয়ে পূজা বিক্রি করবার জন্য যারা বসেছিলেন, তারা বলছেন কোনো বিক্রি বার্তা নাই। গত 3 দিন আগে দীপাবলির উৎসব উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে 3 দিনের মেলা, আমাদের পার্টির নেতৃত্ব সেখান থেকে ফিরে এসে বললেন কিসের মেলা, লোক কোথায়? দোকানিরা অনেকে হাপিত্তেশ করে বললেন কেন যে পয়সা খরচ করে দোকান নিয়ে বসলাম, এই খরচের পয়সাই তো তুলতে পারলাম না। এই হচ্ছে পরিস্থিতি। সরকারের হেলদুল আছে। এই অবস্থা থেকে ত্রিপুরাকে বের করে আনতে গেলে পর এই 40-44 লক্ষ মানুষের মধ্যে সরকারি চাকরি বাকরি যারা করেন, পেনশন যারা পান, ধরে নিলাম তারা 2 লক্ষ, আরো 2-4 লক্ষ ধরলাম ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেন, ঠিকাদারি করেন, সব মিলিয়ে 5 লক্ষ, তাহলে 30, 32 বা 35 লক্ষ মানুষ, যার বড় অংশ দৈনিক সংবিধানের মধ্য দিয়ে আয় উপার্জন করে সন্ধ্যায় বাড়িতে ফিরে যাওয়ার সময় চাল, ডাল, তেল, নুন কিনে নেন। স্ত্রী শিশুদের কোলে নিয়ে অপেক্ষা করেন কখন স্বামী বাজারের ব্যাগ নিয়ে ফিরবে। তাদের যদি কাজ না থাকে 32 থেকে 35 লক্ষ মানুষ কিসের উৎসব? এটা মন্ত্রীদের উৎসব, লুটেরাদের উৎসব, মানুষকে যারা ঠকাচ্ছেন তাদের উৎসব। এটা জনগণের উৎসব না। জনগণকে বাদ দিয়ে কোনো উৎসব হতে পারে না। এর থেকে পরিষ্কার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে জনগণকে ঘর থেকে বেরিয়ে হয়ে আসতে উৎসাহিত করতে হবে। যারা বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, তাদেরকে প্রথম দিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। আক্রান্ত মাথা ফাটবে, রক্ত ঝরবে, শহীদের মৃত্যুবরণ করতে হবে। 30-32 জন তো শহীদ হয়েছে এদের হাতে গত 7 বছরে। এটা ঘটনা, এটা গল্প না। বড় ইতিবাচক পদক্ষেপ এই অবস্থাকে মোকাবেলা করার জন্য গ্রহণ করেছেন, তা কিন্তু জনগণের সামনে আসছে না। গাঁজা চাষ বন্ধ করার জন্য বামফ্রন্ট সরকার যারা গাঁজা চাষি ব্লকে ব্লকে তাদেরকে ডেকে
বিডিও, এসডিও, ডিএম তাদের উপস্থিতিতে সেখানে মিটিং করে বন দপ্তরকে যুক্ত করে তাদের কাছে আবেদন করা হয়েছিল এই গাঁজার চাষ বেআইনি। এটা যে চাষ করছেন পরিবার প্রতিপালনের জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা গাঁজার চাষ বন্ধ করুন। এটা করতে দেওয়া যাবে না। এটা করবার চেষ্টা করলে পর আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আপনাদের বেঁচে পড়তে থাকার জন্য কৃষিকাজ, বন দপ্তরের কাজ, মৎস্য দপ্তরের কাজ, পশুপালন দপ্তরের কাজ, এই 4টা দপ্তর আমরা সক্রিয় করে গ্রামাঞ্চলে যারা এই গাঁজা চাষের সঙ্গে বেআইনি চাষাবাদের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু গাঁজা চাষ কোনো মতেই আমরা করতে দেব না। উদ্যোগ নেওয়া হয়েছিল অনেক জায়গায়। যারাই চাষ করছিলেন তারা স্বেচ্ছা এগিয়েছে সরকারের এই আবেদনে সাড়া দিয়ে গাঁজার চাষ বন্ধ করে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন। আমরা বিধানসভায় এই 2 জন পুলিশ বন্দুক খুন হয়ে যাওয়ার পর যখন খবর চারিদিক থেকে আসতে শুরু করলো এত নতুন করে গাঁজার চাষ পাচ্ছে এবং তার প্রধান কেন্দ্র হিসেবে চিহ্নিত হচ্ছে মোহনপুর এলাকা। নাম আমি নাইবা বললাম, কার নেতৃত্বে, কার প্ররোচনায়, কার পর্যবেক্ষণে এই বেআইনি চাষ এবং লুণ্ঠনের রাজত্ব চলছে। সেই জায়গায় বিধানসভায় দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা তৎকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছিল, আগের যে বামফ্রন্ট সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা এটা কেন চালু করছেন না? গাঁজার চাষ যদি বন্ধ করতে হয় বিকল্প যে পদক্ষেপ গ্রহণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এটাকে ব্যাপকতর করুন এবং আপনাদের দলের নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই গাঁজার চাষ তার সাথে যুক্ত এবং এটাকে ভিত্তি করে এই বেআইনি ব্যবসা বাণিজ্য এদেরকে আপনারা প্রতিহত করার চেষ্টা করুন। বিধানসভার ভিতরেই তো আমরা বলার চেষ্টা করেছি, বাইরেও আমরা বলার চেষ্টা করেছি। কোথায় কোথায় দিল্লি থেকে যে ওয়াগনে ভর্তি করে এই ফেন্সিডিল বা এই জাতীয় নেশার সামগ্রী আসলো, ওখানে কারা এগুলি ক্রয় করলেন, কারা বাদশাবন্দি করলেন, কারা ওয়াগন ভর্তি করলেন, পুলিশ উদ্যোগ নিলে পরে এটা জানতে পারে না। যাদের ঠিকানায় এগুলো পাঠানো হলো, আমার আগের বক্তারা বলবার চেষ্টা করেছেন মানিককে, এই যে অনুষ্ঠানটি আমরা এখানে করছি আপনাদের পাশ দিয়ে গাড়ি, রিক্সা, অটো সব আসা যাওয়া করছে। কারোর কিছু অসুবিধা হচ্ছে বলে তারা যেমন বিরক্তি প্রকাশ করছেন না, আপনারা যারা বসে এই অবস্থান আন্দোলনটা সংগঠিত করছেন শত শত মানুষ, আপনারাও কিন্তু উপলব্ধি করছেন না। হ্যাঁ, এটা ঠিক, এখানে এই মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করার জন্যে ব্যবসায়ী বন্ধুদের দোকানে সরাসরি পাবে, ক্রেতারা যেভাবে যেতে পারতেন একটু ঘুরে যেতে হচ্ছে, কিন্তু ক্রয় বিক্রয়ে অসুবিধা হচ্ছে। এ কথা দোকানি বন্ধুরাও কিন্তু বলছেন না। এবং বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই, যেখানে বসেই অবস্থানটা হচ্ছে তার আশেপাশে রাস্তা, ড্রেন, পাকা ড্রেন ইত্যাদি করবার জন্য আগরতলা পুর পরিষদ কিংবা রাজ্য সরকারের পূর্ত দপ্তর
শত শত শ্রমিককে নিয়োগ করে কাজ করাচ্ছেন, এরকম কোন ঘটনাও আমাদের চোখের সামনে পড়তে আমরা দেখছি না। আমি কথাগুলি বলছি কেন? বলছি এই কারণে, কাল সন্ধ্যার পর পুলিশের তরফ থেকে পুলিশের কাছে আমরা অনুমতি চাইনি গণতান্ত্রিক পদ্ধতিতে লুকিয়ে চুরিয়ে না নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপর আমাদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, পুলিশকে আমাদের পশ্চিম জেলার নেতৃত্বের পক্ষ থেকে চিঠি দিয়ে স্থান উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে। দুদিন আগে কালকে দেখা গেল সন্ধ্যার পর চিঠি আসলো, তাও নেতৃত্বের হাতে না। অবশ্যই আমাদের একজন কর্মী বন্ধু, দায়িত্বশীল, অস্বীকার করা যাবে না, তার হাতে তুলে দিয়ে গেছেন এবং খুলে দেখা গেল কোন রাজনৈতিক সভা সমাবেশ মিছিল মিটিং ইত্যাদির কারণে পুলিশের পক্ষে আমাদের এই কর্মসূচিটি দেখভাল করবার জন্য দায়িত্ব পালন করতে অসুবিধা হবে, এরকম কোনো কর্মসূচিও কিন্তু আমরা দেখছি না। তাহলে পুলিশ সেখানে লিখে পাঠালেন, আপনারা কালকে যেখানটাতে এই কর্মসূচিটি করবেন তার জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে না, আপনারা বিকল্প চিন্তা করুন। এবং আমি যে যে বিষয়গুলো উল্লেখ করে আমার কথা শুরু করেছি, সমস্যা ইত্যাদির কথা এই চিঠিতে 2 প্যারাগ্রাফে উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি এখানে বসে বসে এবং আসবার আগে এরা অজানা অপরিচিত, আজকে পত্রিকা খুলে দেখলাম এরকম এক ভদ্রলোক তার বাড়িতে গেছে, সেই ভদ্রলোক 2 দিন আগে থেকেই ব্যাপারটা বাড়িতে গিয়ে নাকি খুব মূল্যবান কাগজপত্র উদ্ধার করেছে। লোকটা যদি ব্যাপারটাই হয় যে কাগজ থাকলে পরে তার ধরা পড়ার সম্ভাবনা আছে, সে কি এতই বোকা? এগুলি রেখে গেছে, পুলিশ তাকে ধরতে যাবে, তাকে না পেলে পর এই কাগজগুলি নিয়ে গিয়ে পুলিশ তাকে না ধরে সন্তুষ্টি প্রকাশ করবে, এরকম বোকা তো সে না, কিচ্ছু না। পুলিশ তার মুখ রক্ষার জন্য, পিঠের চামড়া বাঁচাবার জন্য এই সমস্ত কল্পিত তথ্য উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলি বলছি কেন? সরকারটার উদ্যোগ কোথায়? কোনো উদ্যোগ নেই। বারবার আমার আগের বক্তারা যেটা বলবার চেষ্টা করেছেন, একেবারে উঁচু তলা থেকে প্রশ্রয় পেয়ে যারা করছেন এই কাজগুলো করবার দুঃসাহস তারা দেখাচ্ছেন। সমস্যাটা কি? আমাদের যুব শক্তিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজেই এটাকে প্রতিরোধ করবার জন্য অন্য 10টা বিষয়ের সঙ্গে যুক্ত করে 15 দফা দাবির 1 দফা দাবি করে কর্মসূচি নেওয়ার পরিবর্তে ভিন্নভাবে এই বিষয়টাকে চিহ্নিত করেই সারা রাজ্যের এই মুহূর্তে ব্যাপকতর প্রচার বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার প্রয়োজনীয়তা পার্টি অনুভব করেছে, তাই এই কর্মসূচি আমাদের নিতে হয়েছে। কিন্তু এই সম্পর্কে এই সরকারটা আসার পর প্রথম 6 মাসের ব্যবধানে বিধানসভার ভেতরে বাইরে সর্বত্র সোচ্চার হয়ে এই বিষয়গুলি আমরা তুলবার চেষ্টা করছেন। মহিলাদের বিরুদ্ধে যে অপরাধের ঘটনা আপনারা শুনলেন, এটা কি গত 1 মাসের ঘটনা?
14 মাসের শিশু থেকে আরম্ভ করে এই গত 20 দিনের মধ্যে 72 বছরের উপজাতি বৃদ্ধ মা তৈরি গত 5 দিন আগে যে ঘটনা ঘটল, এর জন্যই তো কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট কাজেই নেতৃত্ব থেকে মানুষকে উৎসাহিত অনুপ্রাণিত করে প্রতিবাদ প্রতিরোধের যে সংগ্রাম সামিল করে জনবিরোধী দুশ্মন এই যে সরকারটা, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন কোণঠাসা করতে হবে এবং ত্রিপুরাতে একটা নতুন পরিমণ্ডল সামনের দিনে তৈরি যাতে করা যায়, তার জন্য আমাদের কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। উপজাতি বাঙালি উভয়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা এখনো অব্যাহত। গতকালের যে বন্ধ, তার মূল যে বক্তব্য ওই যে চলছে ট্রাইবেল বাঙালির মধ্যে বিরোধ, এটাকে আরো পুক্ত করার জন্য এই ভাবনা নিয়ে এই বন্ধের আহ্বান। ধর্মকে ভিত্তি করে হিন্দু মুসলমান এদের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বিজেপির মদতপুষ্ট হয়ে তারা এটাও চালাবার চেষ্টা করছে। কাজেই লড়াই বাদ দিয়ে, সংগ্রাম বাদ দিয়ে, বেঁচে থাকার দাবিকে বাদ দিয়ে, এই যে অবক্ষয়িত যে বিষয় তার বিরুদ্ধে কথা বাদ দিয়ে আমরা শুধু ট্রাইবেল বাঙালির ঐক্য, হিন্দু মুসলমানের ঐক্যের স্লোগান দিলে চলবে না। এই বিষয়গুলিকে রেখে আমরা যদি লড়াই করতে পারি, যারাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন তারা জনবিচ্ছিন্ন হবেন। উপজাতি বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের একতা আরো সংগত হবে, সুদৃঢ় হবে, প্রশস্ত হবে। কাজে এই সার্বিক দৃষ্টি নিয়ে আজকের এই কর্মসূচি থেকে আপনারা শপথ নিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে যেভাবে প্রথম থেকে শেষ অবধি উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে আপনারা ভূমিকা নিয়েছেন, তার জন্যে আপনাদের আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। হচ্ছে দুর্নীতির আড্ডাখানা, পঞ্চায়েত, ভিলেজ কমিটির দুর্নীতির অন্যতম বিশেষ কেন্দ্র এবং এখন এই দুর্নীতি সরকার এবং ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTIDC দুটো জায়গায় প্রতিযোগিতা করে চলছে, কে কত লুট করতে পারে, সম্পদ বাড়াতে পারে, বেআইনি সম্পত্তি বাড়াতে পারে। এগুলো নিয়ে বিধানসভার ভেতরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা সোচ্চার, ব্লক ধরে ধরে, রাস্তা ধরে ধরে, স্কুল হাসপাতাল ধরে ধরে, কৃষি এলাকার যে সেচের জমি, যেখানে বিদ্যুতের অভাবে পানীয় জল দেয়, সেচের জল দেওয়া যাচ্ছে না, সেগুলো চিহ্নিত করে লক্ষ কোটি টাকা যেভাবে লুট করে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করবার কাউকে পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েতে বা এর দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে গেলে পর জবাব দিচ্ছে, আপনাদের ভোটে তো আমরা এখানে আসেনি, আপনারা চাইলে আপনাদের কাছে আমরা জবাব দেবো, কেন আমরা তো বাধ্য না। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট প্রচার কিন্তু আমরা করছি। নতুন করে দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই ইস্যুকে যুক্ত করে 3 দফায় আন্দোলন করছি এবং প্রথম এটা মনে করার কারণে এর মধ্যে বিশেষত্ব কি, একজন মন্ত্রী তিনি নিজে বুক ফুলিয়ে বলছেন তিনি টাকা পান এবং একে ভিত্তি করে তার সহায় সম্পদ, বিত্ত বৈভব, তার যে বিস্তার, এগুলো বুক বাজিয়ে ধারে ধরে বুঝাবার চেষ্টা করেছে। তিনি বুঝতেই পারেননি গর্তে নিজেই নিজের পা ঢুকিয়ে দিয়েছে। আমার আগে
কমরেড জিতেন চৌধুরী এ সম্পর্কে বিস্তৃত। আমার নিজের ধারণা, বিশেষ করে কমলপুর মহকুমার শান্তির বাজারের যে ঘটনা, এটাকে মাথায় রেখে আপনারা হয়তো বলবার চেষ্টা করছেন। তাতে যা তথ্য আমরা দেখেছি, শান্তির বাজার এলাকার দোকানিদের বড় অংশ বয়কট করেছে, তারা বন্ধ অংশগ্রহণ করে। দোকানপাট খোলা ছিল। সন্ধ্যার পর সেখানে বন্ধের আহ্বানকারী যারা, তাদের সমর্থক একটা অংশ এই দোকানের উপর একের পর এক আক্রমণ সংগঠিত করতে শুরু করে, লুট করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। তাতে পুলিশ অফিসাররা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন, তাতে পুলিশ আক্রান্ত হন, আহত হন। এবং ব্লকের যিনি বিডিও, খবর পেয়ে তিনি এসেছিলেন, তিনিও আহত হন, তার মাথা ফেটে যায়। সেখানে তাকে সম্ভবত ফায়ার ব্রিগেডের বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে। এটা সবটা দেখে আমাদের যেটা মনে হয়েছে, দেখুন, বন্ধ একটা দল, গণতান্ত্রিক দল যদি হয়, তাদের ডাকবার অধিকার আছে। এই দাবি আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন। তাতে শতভাগ মানে দোকানি তারা বন্ধ অংশগ্রহণ করবেনই এমন তো ঘটনা না। একটা অংশ দোকান বন্ধ অংশগ্রহণ নাও করতে পারে। আমরাও তো বন্ধ করেছি, তো আমরা সরকারেও ছিলাম, কিন্তু আমরা তো পিকেটিং করতাম না। ঠিক আছে, সেটা আমাদের নিজেদের একটা নৈতিক অবস্থা, কিন্তু আমাদের টাকা বন্ধ আমরা দেখেছি। একটা অংশ দোকানপাট খোলা থাকতো, কেমন না, কিছু ছোট্ট অংশের গাড়ি ঘোড়া চলতো, কিন্তু তাদের উপর তো কোনো আক্রমণ সেদিন সংগঠিত করেছে কেউ, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা শুনি। কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গি না। যারা এটা করলেন, তাতে আমাদের নিজের যেটা মনে হচ্ছে, আসলে এটা বন্ধ উপেক্ষা করে দোকান খোলা রেখেছেন, এটাই মূল কথা না। একটা আমি এখানে উল্লেখ করেছি যে কয়েকটা দাবিকে সামনে রেখে তারা বন্ধ রেখেছেন, তার মধ্যে বিশেষ করে অভিবাসী যারা, অর্থাৎ সোজা কথায় হচ্ছে অউপজাতি যারা, তারা বেআইনিভাবে ত্রিপুরা আছেন, তাদেরকে চিহ্নিত করবেন এবং ত্রিপুরার বাইরে তাদেরকে পাঠাবেন। এটা তো উস্কানিমূলক, এটা তো কোনো একটা দল দায়িত্ব নিতে পারে না, এটা সরকার নেবে। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের ক্ষেত্রেও স্বরাষ্ট্র দপ্তর একটা দল ঘোষণা করে দিচ্ছে, আমরাই চিহ্নিত করব, তালিকা নিকি তৈরি করছে, তারাই তাদেরকে বাছাই করে বের করবেন। এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে, পরিমণ্ডলটাকে আরও বিষাক্ত করতে হবে। সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরও বড় ধরনের গোলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি। এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসেবে ব্যবহার করলো, এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে। এটা আমরা সমর্থন করি না, আমরা এটার প্রতিবাদ করছি, এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারা এই কাণ্ডটা সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যাদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করলো, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবেন। দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে যাতে পাশে দাঁড়িয়ে তারা ভূমিকা নেন, এটা আমাদের দাবি থাকে। যারা বন্ধ ডেকেছে তাদের একজন হচ্ছে মথার বিধায়ক তীব্রামথা, আবার তীব্রামথা বিজেপির সাথে জোট রাজ্যে, তারপরে রাজ্যে এই ধরনের পরিস্থিতি, কি বলবেন? আরে এই বনটাতেও পরোক্ষে সরকারের নৈতিক সমর্থন ছিল। শেষ মুহূর্তে বেকায়দায় পড়ে মুখ্যমন্ত্রী আপনার জম্বুই জেলার কাছে তার একটা অফিস উদ্বোধন করতে গিয়ে তখন তিনি বক্তব্য রেখেছেন। বিজেপি দল কিন্তু বন্ধের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা অন্তত জানি, আপনারা জানেন কিনা সেটা জানি না। কাজে এগুলো কি চলছে? এগুলো হচ্ছে ট্রাইবেল, নন ট্রাইবেলদের যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে, ট্রাইবেলদের যে অংশের উপর তীব্রামথার সমর্থন আছে বলে তীব্রামথা মনে করে, উভয় অংশেই ক্ষয় ধরেছে, তাদের ছেড়ে চলে যাচ্ছে, তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে।
এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটা বুঝতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে আশির জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে না, এরকম মনে করার কারণে এগুলি বলবেন না, ঠিক না। ৮০ তো ৮০ আবার নতুন করে কি করে ফিরে আসবে? ত্রিপুরার মানুষ ৮০-র মতো পরিস্থিতি ফিরে আনবার কেউ চেষ্টা করলেও তাদেরকে সাহায্য করবেন মনে করার কারণে, প্রশ্রয় দেবেন মনে করার কারণেই যারা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে ত্রিপুরার মানুষ বিচ্ছিন্ন করবে। মানুষ শান্তি চান, সম্প্রীতি চান। কালকে যে অশান্তি তৈরি করবার জন্য এই বনটা আহত হয়েছিল সেভাবে তো পারেনি করতে, এটা বুঝতে হবে। চলছে। আমার এখনো মনে আছে দিল্লি থেকে ফিরছিলাম, ওখানে থাকতে পলিটব্যুরো মিটিং অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। এখান থেকে শুনলাম সিমলা মোহনপুরের মাঝামাঝি জায়গায় একটি অল্প বয়সের তরুণী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করে তাকে খুন করে তার বাড়ি একটু উঁচু টিলায় তার নিচে ধানি জমিতে ফেললে তার গায়ে আগুন লাগিয়ে তাকে খুন করা হয়েছে। গৌতম দাস মার্কসবাদী কমিউনিস্ট পার্টির তখন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ বিষয়গুলি পরে পড়ার চেষ্টা করেছে। কোন সমস্যা হচ্ছে না তো। আসলে কি পুলিশ যে চিঠি দিয়েছে, যে অফিসার বন্ধুটি তিনি আদেশের দাস, সরকারের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নির্দেশিত হয়ে তাদের মুখে যে চুল কালি নিজেদের কৃতকর্মের দৌলতে লেপে গেছে, এটাকে আরো উদম করে ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত করবার জন্য মার্কসবাদী কমিউনিস্ট পার্টির এই যে কর্মসূচি, এটা করতে দেওয়া যায় না। আমাদের মুখে আরো চুলকালি সেখানে লেপন করা হবে, কাজে এটা করতে দেওয়া যায় না। যে কোনো ভাবে হোক এটা বন্ধ করো। আমাদের নেতৃত্ব কালকেই বলে দিয়েছে আমাদের কর্মসূচি এখানেই হবে, বিকল্প জায়গা প্রশ্ন নাই। অসুবিধা হয় কিনা মানুষের আমরা দেখব। মানুষের অসুবিধা করে আন্দোলন হয় না, সংগ্রাম হয় না। তো পুলিশ নাই, তাতে কি হলো? আমরা কি হাবিত্তেস করছি, চুল ছিটছে? এখানে আমরা ঘন্টার পর ঘন্টা শত শত মানুষ রোদ্রে পুড়ে বিক্ষোভ করছি, পুলিশ নাই কেন, দেখভাল করছে না কেন, আমাদের নজরদারি করছে না কেন, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা বলছি না সেইগুলো। তাহলে কথাটা দিয়ে আমি শুরু করলাম এই কারণে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এটা বুঝবার চেষ্টা করুন। যে তিনটি বিষয়কে সামনে রেখে আজকে দ্রুততার সাথে 48 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সারা ত্রিপুরায় আজকে থেকে শুরু করে 31শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মহকুমায় মহকুমায়, জেলায় জেলায় এ ধরনের প্রতিবাদ মুখর বিক্ষোভ অবস্থান ইত্যাদি সংগঠিত করার ডাক দেওয়া হয়েছে। তাতে আমরা লক্ষ্য করলাম আপনারা শত শত মানুষ সামিল হয়েছে। কিন্তু আমি যে কারণে উল্লেখ করছি, যে তিনটি বিষয় নিয়ে এই কর্মসূচি আমরা পালন করছি, এটা কি ঘটনা এই প্রথম এই বিষয়গুলো বা এই সমস্যাগুলো আমরা উত্থাপন করছি বা আমাদের দৃষ্টিতে এসছে, আমরা উল্লেখ করছি বা সরকারের দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করছি বা জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য বিরুদ্ধে সংগঠিতভাবে যাতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্য মানুষ এগিয়ে আসেন, তার জন্য মানুষকে উদ্দীপিত করবার জন্য আমরা কর্মসূচি করছি। ঘটনা তো না, এই সরকারটা আসার পর
2018 ফেব্রুয়ারি মার্চের নির্বাচন এবং ফলাফল ঘোষণার পর যে সরকার তৈরি হল, প্রথম কয়েক মাস যাওয়ার পরেই তাদের যে আসল চেহারা, এই চেহারা উন্মোচিত হতে শুরু করে। এখানে এই যে জিরানিয়া রেল ওয়াগন ভর্তি নেশার সামগ্রী, রেলের পুলিশ এটাকে চিহ্নিত করে এই ওয়াগনগুলি আটক করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সরকার আসার পর এই নেশার সামগ্রীকে ভিত্তি করে কালোবাজারি যারা করেন, সীমান্তের এপারে ওপারে এই সামগ্রী আনা নেওয়া করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আগের যে বামফ্রন্ট সরকার, তাদের যেমন সক্রিয় ভূমিকা ছিল এবং সেই ধারা বন্ধ না করে বা এটা করা যাবে না এরকম নির্দেশ না দেওয়ার কারণে এই সরকার আসার পর বিভিন্ন থানায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, সব থানা না হলো কোনো কোনো থানা সক্রিয়ভাবে